সোমদাও যেন এতক্ষণে একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছে। পড়ার ঘরের কোণ থেকে লাঠিখানা বার করে আমার দিকে তাকাতেই আমি তাড়াতাড়ি বিছানার তলা থেকে টর্চখানা নিয়ে সোমদার পিছু নিলাম। কিন্তু এ কি, সোমদা উত্তরের বদলে দক্ষিণে শাল জঙ্গলে সোনাঝুরি বনের দিকে দৌড়াচ্ছে কেন? পিছু পিছু আমিও দৌড়াতে শুরু করলাম। বেশিক্ষণ দৌড়াতে হলো না। আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে মানুষের গোঙানির আওয়াজ কানে এসে পৌঁছালো। হঠাৎ একসময় টর্চটা এসে থমকে গেল একটা শরীরের উপর। ভয়ানক দৃশ্য। সেই দৃশ্য দেখে ভয়ে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। শীত হঠাৎ করে জাঁকিয়ে বসেছে আমায়। আবার ভেতরে ভেতরে ঘামতে শুরু করেছি। আমি আর এক পাও নড়তে পারছি না। শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মানুষের শরীর দিয়ে কিভাবে কলকল করে রক্ত বেরোয় তা আমার ধারণা ছিল না। খালের পাড়ে একটা ফুল হাতা জামা, ফুল প্যান্ট, হাফ সোয়েটার পরা মানুষ উপর হয়ে পড়ে আছে। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ আপনারা শুনছেন দীপ মাহান্তির কলমে সোমদা সিরিজের প্রথম গল্প সোমদার উত্থান। লেখক দীপ মাহান্তি। জন্ম 18 ডিসেম্বর 1991 সালে। তাঁর লেখা প্রথম বই ত্রিশঙ্কু রহস্য ও সোমদা প্রকাশিত হয় 2021 সালে প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে। পরে 2025-এর বইমেলায় প্রকাশিত হয় সোমদা সিরিজের দ্বিতীয় বই লাল পলাশ ও বন্দুক রহস্য। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি ত্রিশঙ্কু রহস্য ও সোমদা এই বইটি থেকে। শুনতে থাকুন সাহিত্য সমাহারের আজকের নিবেদন সোমদার উত্থান। 2007 সালের ডিসেম্বর মাস। চারিদিকে হু হু করে শীত জাঁকিয়ে বসেছে। আমাদের গ্রাম বাউরিডিহিতে শীত যেন আরও কয়েক মাত্রা ছাড়িয়ে যায়। তার কারণ গ্রামের উত্তর দিক ছাড়া বাকি 3 দিক দিয়ে খাল বয়ে গেছে। আমাদের স্থানীয় মানুষেরা ক্যালেন বলে। আসলে ক্যানাল থেকে এসেছে ক্যালেন। গোটা বছর ড্যামের জল বইতে থাকে। জলের গভীরতা 1-2 ফুট থাকলেও জলের স্রোত প্রচুর। সেই খালের দুই পাশে বিভিন্ন গাছগাছালি ঝোপঝাড়ে ভর্তি। আমরা ছোটনাগপুর মালভূমির অন্তর্ভুক্ত হওয়ায় চারিদিকে ডুংরির অভাব নেই। সেই ডুংরিগুলো সোনাঝুরির বনে আচ্ছাদিত। তাছাড়াও দক্ষিণ পূর্বে 6 কিলোমিটার লম্বা শাল জঙ্গল। গ্রামের মাথা বরাবর উত্তর দক্ষিণে শাল জঙ্গলের কয়েকশো মিটার পরে রাজ্য সড়ক। উত্তর দিকে রাজ্য সড়কের পাশেই একটা উঁচু ডুংরিতে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। প্রায় 300 বছর পুরনো সেই মন্দির। মন্দির থেকে গ্রামের দিকে আসতে গেলে পথে পড়ে দুটো বড় বড় পুকুর। এখানে আবহাওয়া অন্যান্য মালভূমি এলাকার মতোই। গ্রীষ্মের সময় যতটা গরম, শীতের সময় ঠিক ততটাই ঠান্ডা। এবং এই শীতে মরার উপর খাঁড়ার ঘা হলো সোমদা। আমার উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর বাবা সোমদাকে আমাদের বাড়িতে এনে রেখেছেন। তার কারণ অবশ্যই আমার উচ্চ মাধ্যমিক। আপাতত আমার পরীক্ষা শেষ না হওয়া অবধি সোমদা এখানে থাকছেন। আমার মা বাবা আমার ভালো ফলাফলের আশায় আমাকে তাঁর হাতে তুলে দিয়েছেন। তাই ফলাফল কি হবে সে আমি ভালোভাবেই বুঝতাম। প্রতিদিন রুটিন তৈরি হতো, সকাল 7টা থেকে রাত 3টে পর্যন্ত। এই সোমদার সঙ্গে আমার পরিচয় মানে আলাপ বাড়ে যখন আমি ক্লাস 7-এ পড়ি। গরমের ছুটি পড়লেই পিসির বাড়ি যাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল। কিন্তু ওখানে পৌঁছলে ছুটির আমেজে এক প্রকার জল ঢেলে দিয়ে সকাল সকাল অঙ্ক আর বিজ্ঞানের বই নিয়ে পড়াতে বসাতো সোমদা। মুখে কিছু না বলে চুপচাপ বসতেও হতো। গুরুগম্ভীর চেহারা, মুখে হাসি কম। দেখলে কেমন যেন ভয় ভয় করত। অঙ্ক খুব ভালো বোঝাতো সোমদা, তবে মাঝে মাঝে ভুল করলেই পিঠে চপেটাঘাত। সকালে পিঠে চপেটাঘাত পড়লেও সেই সোমদাকে দেখেছি আমার জন্য দুপুরে নিজে উঁচু উঁচু তাল গাছে চড়ে সবুজ তালের কোয়া কেটে দিত। বয়সে আমার চেয়ে 4 বছরের বড়। পড়াশোনাতে এক কথায় আশেপাশের 5-10টি গ্রামের সেরা বলা যেতে পারে। দৌড়ে ব্লক চ্যাম্পিয়ন, প্রতি বছর জেলাতে দৌড়ায়। সেই সোমদা রসায়নে স্নাতকের পর উচ্চশিক্ষার জন্য আবেদন না করে বেসরকারি চাকরিতে যোগ দেওয়ায় এক প্রকার সবাই অবাক হয়ে গিয়েছিল। কিন্তু সোমদা বরাবর সবার চেয়ে একটু আলাদা। একটু আলাদা বলতে আমরা যেগুলো সাধারণত ধারণার মধ্যে আনতে পারি না, সোমদা সেখান থেকে চিন্তাভাবনা শুরু করে।
দিনরাত বইয়ের মাঝে পড়ে থাকে। বেশিরভাগ সময় শার্লক হোমস, ব্যোমকেশ, ফেলুদার গল্প। এছাড়া মাঝে মাঝে কবিতা পড়ে, আবৃত্তি করে। বিকেলবেলায় অনেক সময় হাঁটতে হাঁটতে দেখেছি প্রতিটা গাছ, পাতা, লতাকে চেনার চেষ্টা করে সন্ধ্যা। ফুলের গন্ধ নাকে নিয়ে কিছু যেন চিন্তা ভাবনা করে। সবার চেয়ে একটু অন্যরকম চিন্তাধারা, এবং সেইভাবেই যে ওর মস্তিষ্ক চলে সেই খবর আমার চেয়ে বেশি বোধ হয় আর কেউ রাখে না। আসলে সন্ধ্যার চেয়ে একটু একটু বেঁচে থাকতে হয়। এই রকমই এক বিকেল বেলার গল্প। একদিন একটু দেরি করে বাড়ি ফিরেছি। গ্রীষ্মের শেষ দিক, তাই তখনও সন্ধ্যা নামেনি। মা দেরি দেখে জিজ্ঞাসা করলো, কি রে, এত দেরি করলি কেন? ওই আজ একটা এক্সট্রা ক্লাস ছিল। সাইকেলে স্ট্যান্ড দিতে দিতে বাড়ির দরজার ভেতর ঢুকতে যাব, দেখি সন্ধ্যা মুখোমুখি দাঁড়িয়ে, ডান হাতে চায়ের কাপ আর বাঁ হাতটা প্যান্টের পকেটে। সন্ধ্যার কলেজ আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তাই মাঝে মাঝে এসে আমাদের এখানে থেকে যায়। সন্ধ্যা চায়ের কাপে চুমুক দিয়ে দরজা ছেড়ে আমার পাশে এসে দাঁড়ালো। আরে সন্ধ্যা! মিথ্যেটা না বললেও চলতো। মানে? মানে তোমার কাঁধে ধুতরা ফুলের পরাগ রেণু, জুতোয় কালো কাদার অস্পষ্ট দাগ। এ কাদা এই গ্রীষ্মে একমাত্র চৌমাথার মাঠ ছাড়া পাওয়া যায় না, বুঝলে? পুরো বাজারের নর্দমার নালি ওই মাঠের পাশেই তো, তাই না? সন্ধ্যা আমার স্কুলের জামার ডান কাঁধ থেকে কিছু ধুলোর মতো ঝেড়ে কথাগুলো বলল। আমি মনে মনে খেয়াল করে দেখলাম, হ্যাঁ সত্যি তো, সেটা খেয়াল করে দেখিনি। হ্যাঁ মানে, তাছাড়া মাঠের এক কোনায় রাস্তার কাছাকাছি ধুতুরার জঙ্গল হয়ে আছে। তোর সাইকেলের সামনের চাকার পাশে এখনো কাদার দাগ, কিন্তু পিছনের চাকা শুকনো। মানে সাইকেল মাঠ ও রাস্তার মাঝ বরাবর দাঁড় করানো ছিল। ক্রিকেট। তুই খেলার জন্য সাইকেল ছেড়ে মাঠে নামলি, কিন্তু তারা তোকে দলে নিল না, এবং তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় অপচয় করে বাড়ি ফিরলি, তাই তো? আমি হতভম্বের মতো সন্ধ্যার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যা যা বলল তা পুরোপুরি মিলে গিয়েছে। মনে মনে ভাবতে থাকলাম, অন্ধকারে ঢিল ছুঁড়ল না তো, গেল তুক্কা। কিন্তু না, অন্ধকারে ঢিল না, সেটা হলো সন্ধ্যার একটি গুণ। সেই গুণ আমি কিছুদিনের মধ্যে চিনলেও আশেপাশের মানুষজন চিনল অনেক পরে। ভাত খেয়ে দুপুরে একটু শুয়ে চোখটা সবে বন্ধ করেছি, এমন সময় আমার চৈতন্য ফিরল সন্ধ্যার ডাকে। রিক, এই রিক, বেশি ঘুমোলে বুদ্ধি মোটা হয়। আমি রুটিন করে দিলাম, রুটিনে ঘুমের সময়ের কোনো হেরফের যেন না হয়। উফ! আমি ধরফর করে উঠে বসলাম। সেই রুটিন টাঙানো হলো আমার পড়ার ঘরের দেওয়ালে। আমার পড়ার ঘরটা গ্রামের রাস্তা লাগোয়া, দরজা খুললেই রাস্তা। পড়ার ঘরের পরে একটু জায়গা জুড়ে বারান্দা, তারপরে আরো দুটো ঘর। সব ঘরগুলো মাটির দেওয়াল এবং টালির চালা দিয়ে ছাওয়া। আপাতত আমার পড়ার ঘরে দুটি খাট, একটি সন্ধ্যার এবং অন্যটি আমার। আমার সঙ্গে সন্ধ্যাও রাত্রি 3টে অবধি জেগে থাকে। গোটা রাত উপন্যাস পড়াই একমাত্র তার কাজ। মাঝে মাঝে কখনো কখনো রসায়নের বই পড়তেও দেখি। আমাদের বাজারের পাবলিক লাইব্রেরির স্থায়ী সদস্য হওয়ায় উপন্যাসের কমতি হয় না, যদিও বই দেওয়া নেওয়ার দায়িত্বটা আমার উপরেই বর্তায়। সেদিনও সন্ধ্যা খাটে আধশোয়া হয়ে কালকুটের সাম্ব পড়ছিল। তার কিছুক্ষণ আগেই রাস্তায় বেরিয়ে একটা সিগারেট শেষ করে ঘরে ঢুকেছে। এই সময়টা রাস্তায় সিগারেট টানার উত্তম সময়। গোটা গ্রামটাকে যেন নিস্তব্ধতা গ্রাস করে থাকে। সবাই 9টা সাড়ে 9টা নাগাদ ঘুমিয়ে পড়ে। আমার মতে এর পিছনে দুটো কারণ। প্রথমত শীত, এবং দ্বিতীয়ত মাওবাদী। সেই সময়ে অনেকগুলো খুন হয়ে গেছে। প্রতি মাসে যানবাহন বন্ধের পোস্টার পড়ছে। আমাদের গ্রাম ছাড়াও আশেপাশের কয়েকটা থানার গ্রাম ভয়ে ভয়ে দিন যাপন করে, তাই 9:30টার আগে সবার দরজা জানলা বন্ধ হয়ে যায়। শুধু জেগে থাকে আমাদের পাশের বাড়ির পরিবার, সৌমেন বাবু এবং তাঁর 2 ভাই, সম্পর্কে আমার খুড়তুতো কাকা। তাঁরা প্রায় 11:30টা নাগাদ ঘুমোতে যান। প্রতিদিন 11টা অবধি বাংলা ধারাবাহিক চলে। তারপর কিছুক্ষণ বাংলা সংবাদের পর বন্ধ হয় টিভি। সময় খারাপ, তাই সংবাদ রাখতে হয়। সৌমেনবাবু মার্ক্সবাদী ধ্যান ধারণাতে বিশ্বাসী।
সৌমেনবাবুর বাবা অসিত বরুণ মহাশয় গত 20 বছর এই পার্টির সঙ্গে যুক্ত এবং সেই সাহসেই কাউকে ভয় না পেয়ে আজও রাধাকৃষ্ণ মন্দিরে সোনার মূর্তি পাহারা দেন। রাত্রে খাবার খেয়ে প্রতিদিন সাইকেলে মন্দিরে যান এবং সেখানেই গোটা রাত ঘুমিয়ে সকালে বাড়ি ফেরেন। রাত্রি 12টা হবে। সৌমেনবাবুর বাড়ির সারা শব্দ বন্ধ হয়েছে। সন্ধ্যা কম্বলটা হালকা টেনে বই পড়ায় ব্যস্ত। আমি অঙ্ক কষায় ব্যস্ত। মাঝে মাঝে পায়রাগুলো ছপাছপ শব্দ করে ঘরের এপাশ ওপাশ উড়ে গেলে আমি চমকে উঠি। সন্ধ্যা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার পড়ায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর হঠাৎ সন্ধ্যা আধশোয়া থেকে উঠে বসে বই বন্ধ করে খাটের মাঝ বরাবর বসল। তারপর কান পেতে কিছু শোনার চেষ্টা করল। আমি ওই রকম প্রতিক্রিয়া দেখে চমকে উঠলাম। বুকের ভেতর হৃৎপিণ্ড ধরফর করে উঠল। কি হয়েছে সন্ধ্যা? ঠিক তখনই দূর থেকে আমার কানে একটা আর্তনাদ ভেসে এলো। সন্ধ্যা তাড়াতাড়ি খাট থেকে নেমে দরজা খুলে রাস্তায় এসে দাঁড়ালো। আমিও পিছু পিছু এসে দাঁড়ালাম। সেই আর্তনাদ আর আসছে না। সন্ধ্যার মধ্যে কেমন যেন একটা ছটফটানি শুরু হয়েছে, কিন্তু কিছু যেন মনস্থির করতে পারছে না। ততক্ষণে সৌমেনবাবু ও তাঁর ভাই রাস্তায় এসে দাঁড়িয়েছেন। হাতে তলোয়ার তীরধনুক নিয়ে আর অপেক্ষা না করে সোজা কৃষ্ণ মন্দিরের দিকে দৌড়াতে লাগলেন তাঁরা। সন্ধ্যাও যেন এতক্ষণে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। পড়ার ঘরের কোণ থেকে লাঠিখানা বার করে আমার দিকে তাকাতেই আমি তাড়াতাড়ি বিছানার নিচ থেকে টর্চখানা নিয়ে সন্ধ্যার পিছু নিলাম। কিন্তু এই কি, সন্ধ্যা উত্তরের বদলে দক্ষিণের শাল জঙ্গলে সোনাঝুরি বনের দিকে দৌড়াচ্ছে কেন? সন্ধ্যা, বনের দিকে যাচ্ছ কেন? চুপ, কথা বলবি না, আমার পিছনে আয়। পিছু পিছু আমিও দৌড়াতে শুরু করলাম। দূরে একটা না কুকুরের খেউ খেউ আওয়াজ। হয়তো সন্ধ্যা সেটাই অনুসরণ করছে। চারিপাশে অন্ধকার, ঝোপঝাড়, শীত সবই এখন নিমিত্ত মাত্র। এই শীতে সাপ বিচ্ছুর ভয় নেই, সবাই শীত ঘুমে ব্যস্ত। কুকুরের শব্দ যেন ধীরে ধীরে রাজ্য সড়কের দিকে যাচ্ছে। আমরা খালের পাড় বরাবর ঝোপঝাড় পরোয়া না করে দৌড়াতে লাগলাম। বেশিক্ষণ দৌড়াতে হলো না। আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে থেকে মানুষের গোঙানির আওয়াজ কানে এসে পৌঁছলো। হঠাৎ এক সময় টর্চটা এসে থমকে গেল একটা শরীরের উপর। এক ভয়ানক দৃশ্য। সেই দৃশ্য দেখে ভয়ে আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। শীত হঠাৎ করে জাঁকিয়ে বসেছে আমায়। আবার ভেতরে ভেতরে ঘামতে শুরু করেছি। আমি আর এক পাও নড়তে পারছি না। শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। মানুষের শরীর দিয়ে এভাবে কলকল করে রক্ত বেরোয় আমার ধারণা ছিল না। খালের পাড়ে একটা ফুল হাতা জামা, ফুল প্যান্ট, হাফ সোয়েটার পরা মানুষ উপুড় হয়ে পড়ে আছে। তার পিঠের দিকে সোয়েটার জামা রক্তে লাল হয়ে গেছে। মাটি দিয়ে গড়িয়ে যাচ্ছে রক্তের স্রোত। মুখে তখনও পর্যন্ত শব্দ। রিক, গ্রামের লোকেদের ডাক, তাড়াতাড়ি। সন্ধ্যার চিৎকারে আমার জড়তা কাটল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছি, যাচ্ছি এখন। আমি গ্রামের দিকে দৌড় লাগালাম। কোথায় কুটুস গাছ, কোথায় পলাশ গাছ সে খেয়াল তখন ছিল না। সব ভুলে গ্রামের দিকে দৌড়ে গেছি। টর্চটা সন্ধ্যাকে কখন দিলাম সে খেয়াল পর্যন্ত ছিল না আমার। অনেকটা পথ যাওয়ার পর দেখি আমাদের কিছু গ্রামবাসী হ্যারিকেন নিয়ে এই দিকেই আসছে। আমার শরীরে যেন প্রাণ ফিরে এলো। কারা আছো? এদিকে এসো, আমি রিক। হ্যাঁ, আসছি। হ্যাঁ, একটা লোকের আঘাত লেগেছে, রক্তে ভেসে যাচ্ছে ওই ওই জঙ্গলে। তাদের কাছে শুনলাম তাদের একজন আমাদের জঙ্গল বরাবর দৌড়তে দেখে বাকিদের খবর দিয়েছে। আমি তাড়াতাড়ি সংক্ষেপে সব ঘটনা বলে কয়েকজনকে ভ্যান রিক্সা আনতে বললাম। তারপর বাকি কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছলাম। পৌঁছতেই দেখি সেই লোকটির মুখে আর কোনো শব্দ নেই। সন্ধ্যার কোলে শরীরটা এলিয়ে পড়ে আছে। ভাবলাম হয়তো জ্ঞান হারিয়েছেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর জানা গেল তিনি ইহলোক ত্যাগ করেছেন। সেই খালের পাড় থেকে শরীরটাকে তুলে গ্রামবাসীদের সাথে 5 কিলোমিটার পথ এসে হাসপাতালে সন্ধ্যার তদারকিতে ভর্তি করা হয়েছিল। এই সবের মাঝে কখন ভোর 5টা বেজেছে বোঝাও গেল না। আমি ঘুম ঘুম চোখ নিয়ে সন্ধ্যার পিছনে হাসপাতালের আউটডোর চেম্বারের পাশে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার চোখে মুখে আফসোস। হয়তো মানুষটাকে আরেকটু আগে হাসপাতালে আনলে বাঁচানো যেত।
কিন্তু বাঁচানো গেল না। ডিউটিরত ডাক্তারের চেম্বার থেকে একজন পুলিশ অফিসার বেরিয়ে এলেন। নমস্কার, বড়াবাজার থানার বড়বাবু। তোমার নাম সোম দত্ত, তাই তো? আউটডোর রেজিস্টারে দেখলাম। তোমাকে আমার সাথে একবার থানায় যেতে হবে। আমি সোমদার দিকে উদাসভাবে তাকাতেই বড়বাবু ইশারা বুঝলেন। তুমি বাড়ি ফিরে যাও। সোম দত্তের সাথে আমার কিছু কথা আছে, কিছু জিজ্ঞাসাবাদ। একটু পরেই ফিরে যাবে। স্যার, যদি অসুবিধা না থাকে তাহলে রিক আমার সাথেই চলুক। আমরা পুলিশ ভ্যানে চড়ে থানায় পৌঁছলাম। থানায় পৌঁছানোর পর দেখি বড়বাবুর বিপরীত চেয়ারে সৌমেনবাবু আগে ভাগেই উপস্থিত। বড়বাবু ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচের চেয়ারে এসে বসলেন। সোমদাকে ইশারায় সৌমেনবাবুর পাশের খালি চেয়ারে বসতে বললেন। সোমদা বসল। আমি সোমদার চেয়ারের হাতল ধরে পাশে দাঁড়ালাম। চা চলবে তো? এত সকাল সকাল, বুঝতেই তো পারছেন সৌমেনবাবু। সৌমেনবাবুর উত্তরের অপেক্ষা না করেই সেই ঘরের জানালার দিকে মুখ বাড়িয়ে জোর গলায় হাঁক দিলেন বড়বাবু। মন্টু, 4 কাপ চা দিয়ে যেত। সোমদার মুখের ভাব দেখে স্পষ্ট বুঝলাম ও এই মুহূর্তে সিগারেটের অভাব বড়ই অনুভব করছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। একটা লম্বাটে ছিপছিপে চেহারার 21-22 বছরের ছেলে 4 কাপ চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে বড়বাবু একটা ভোটার কার্ড ও প্যান কার্ড আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বলতে শুরু করলেন। মাওবাদী কেস মশাই, নাম দশরথ হেমব্রম, বাড়ি বেলডিহা। ইদানিং বেলডিহা হলো মাওবাদী কার্যকলাপের মূল ঘাঁটি। সব কিছু প্ল্যান, পোস্টার সব ওইখান থেকেই আসে। গত রাত্রের প্ল্যান ছিল অসিত বরণ মহাশয়কে হত্যা করার, কিন্তু কিছু অনাবশ্যক কারণে অন্তর্দ্বন্দ্বতার পরে হাতাহাতি এবং শেষে ঘটে যায় এই ঘটনা। অবশ্য এটা আমার অনুমান বা ধারণাও বলা যেতে পারে। আমি এত কিছু ভেবে জানি তুমি আর গ্রামবাসীরা মিলে যখন দশরথ হেমব্রমকে হাসপাতালে নিয়ে যাও, তখনই আমি সৌমেনবাবুর কাছ থেকে টেলিফোন পেয়েছিলাম। আর এতক্ষণে বোধহয় আমাদের পুরো টিম তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমিও একটু পরে ওখানেই যাব। সৌমেনবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, বড়বাবু লাস্টটার কি ব্যবস্থা করলেন? মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। বেলডিহাতে খবর দেওয়া হয়েছে। বডি সার্চ করে কিছু পাওয়া গেছে? হ্যাঁ, মানি পার্সে একটা মহিলা আর একটা বাচ্চার ছবি পাওয়া গেছে, মেয়ের। বোধহয় ওটাই ওর পরিবার হবে। সাথে 150 টাকা। দোকানের একটা রসিদ, খুবই সাধারণ, ওই চাল ডাল নুন এইসবে। সোমদত্ত, তোমার একটা সই দরকার, যেহেতু হাসপাতালে সইটাও তোমার আছে। বড়বাবু দেখুন, ওরা দুজনেই ছাত্র, পড়াশোনাতে ব্যস্ত, তাই ওদেরকে যেন এই বিষয়ে বেশি না জড়ানো হয়। আরে আরে না না, সে চিন্তা আপনি করবেন না। এমনিতেও এই কেসে এমন কিছু নেই, প্রায় ঘটছে আজকাল। খুব তাড়াতাড়ি কেস বন্ধ হয়ে যায়। তবে অসিত বরণ স্যারকে বলুন আজকাল একটু যেন সাবধানে থাকেন। দিনকাল বড্ড খারাপ যাচ্ছে মশাই। সৌমেনবাবু উঠে দাঁড়ালেন, হাত জোর করে নমস্কার করলেন। তাহলে আজকে চলি। একটু আমাদের পরিবারের নিরাপত্তার কথাটা ভাববেন, আপনারাই তো আমাদের ভরসা। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। বড়বাবু মাথা নেড়ে হাসি মুখে আমাদের 3 জনকে বিদায় জানালেন। যখন বাড়ি পৌঁছলাম, ঘড়ির কাঁটা 7:30 ঘরে। বাবা মা সদর দরজায় দাঁড়িয়েছিলেন। গোটা গ্রামে ভিড় উপচে পড়েছে। আশেপাশের গ্রাম থেকেও মানুষের ছড়াছড়ি। সবার আগ্রহ গত রাতের ঘটনা নিয়ে। যেসব গ্রামবাসীরা হাসপাতাল পর্যন্ত গিয়েছিলেন, তারা সবাই নিজের নিজের মতো করে গল্প উপস্থাপন করছেন। শেষকাল পর্যন্ত ঘটনার রূপ যে কোথায় বদলে যাবে কে জানে। মা বাবা আমাদের দুজনকে কিছু বলল না। বোধহয় গোটা রাত্রির ধকলের কথা ভেবে এ যাত্রায় মাফ। তাছাড়া আমরা তো কোনো অন্যায় করিনি, একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি। মুখ হাত ধুয়ে জামা কাপড় পাল্টে তাড়াতাড়ি খাটের উপর শুয়ে পড়লাম। শরীরটা কেমন জ্বর জ্বর করছে। সোমদা কিছুক্ষণ পর এসে পাশের খাটে বসল। গত রাতের জামা কাপড়, সোয়েটার সব ভিজিয়ে এসেছে। এখন পরনে একটা ট্রাউজার, টি শার্ট ও হাফ সোয়েটার। মনের ভেতর একটা অস্থির ভাব, কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে না। খাটের উপর পা তুলে দেওয়ালে বালিশ হেলান দিয়ে মোবাইল গেম খেলতে শুরু করলো সোমদা। পাশে যে আমি জ্বর জ্বর ভাব নিয়ে পড়ে আছি সে ব্যাপারে কোনো খেয়াল নেই।
কখন যে চোখ বুজে এলো কিছুই বুঝলাম না। যখন ঘুম ভাঙল বাইরে প্রচুর রোদ, তাকানো যায় না। ঘড়ির দিকে তাকাতেই বুঝলাম বেশ বেলা হয়েছে। উঠে বসতে গেলাম কিন্তু পারলাম না। মাথার ভেতর প্রচণ্ড যন্ত্রণা, কেউ যেন বারবার হাতুড়ি দিয়ে ঘা মারছে মাথার ভেতরে। সন্ধ্যাও পাশের খাটে নেই। আবার শুয়ে পড়লাম। মা এসে কপালে হাত দিতেই উদ্বিগ্ন হয়ে পড়লেন। ওঠ রিক, অনেক বেলা। কি জ্বর এসেছে যে? চল বাবা, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ ওঠ। দুটো ভাত মুখে নিয়ে প্যারাসিটামল খেয়ে নে একটা। ও কিছু হবে না, ওই কালকে রাত জেগেছি না, আর ওই লোকটাকে নিয়ে বেশ একটু টানা পড়েন গেছে, তাই একটু জ্বর এসেছে, ও ঠিক হয়ে যাবে। না, তা বললে হবে না। রাতের ঠান্ডা লেগে জ্বর, ভাত খেয়ে ওষুধ খেতে হবে তোমায়। এই জ্বর ভাব যে কালকে রাত্রি জাগরণের ফলে এবং সুস্থ হতে যে খুব একটা সময় লাগবে না, সেটা মা কিছুতেই বুঝতে চাইল না। আমি ওষুধের কথায় আমল না দিয়ে বললাম, মা সোমদা কোথায় গো? ও মা, সে তো সকালে জল খাবার খেয়ে বেরিয়েছে, এখনো ফেরেনি। সারা রাত জেগে আবার কেন যে বেরোলো। আমি মাথা ব্যথা নিয়ে উঠলাম। স্নান না করলে যেন শরীর ম্যারম্যারে হয়ে যাচ্ছে, তাই হালকা ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান করে জামা কাপড় পাল্টে সদর রাস্তায় রৌদ্রে এসে দাঁড়াতেই দেখি সোমদা ফিরছে। হাঁটু অবধি কাদা, পুরো ট্রাউজারে দুর্গুন্ডার ঝাঁক নিয়ে বাড়ি ফিরছে। আমার পাশে এসে বলল, কি রিকবাবু, ঘুম হলো? হ্যাঁ হয়েছে, তুমি কোত্থেকে? ওদিকে মা ততক্ষণে আমার জন্য ভাতের থালা সাজাতে ব্যস্ত। সোমদাকে ফিরতে দেখে মা একবার তাকিয়ে অবাক। কি যাচ্ছে তাই অবস্থা? এত কাদা কোথা থেকে নিয়ে এলি? কোন বন বাজারে ঘুরছিলি? হ্যাঁ, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। আমি আধ ঘন্টা পরে খাবো, একটু জিরিয়ে নি। সোমদা, আমার পেটে ইঁদুরে ডন দিচ্ছে, আমি খাওয়া শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, তুই খেয়ে নে। একটু পরে সোমদা এসে দেওয়ালে হেলান দিয়ে বসল। আমি মুসুরির ডাল দিয়ে ভাত মাখতে মাখতে জিজ্ঞাসা করলাম, সোমদা সকাল সকাল কোথায় গিয়েছিলে বলো তো? মাও তত্ত্বের সমাধান করতে। মানে? সকালে বড়বাবু কত সহজে কেসটা সুরাহা করে দিলেন। মাওবাদীর অন্তর্দ্বন্দ্বে মৃত্যু। কথাটা হচ্ছে, সেটাই কি সত্যি? এটা সত্যি নয়। যদি সত্যি হয় তাহলে প্রমাণ কই। আসলে ইদানিং সমস্যা হচ্ছে অন্য জায়গায়। বান্দোয়ান, বড়াবাজার, বলরামপুর, সারেঙ্গা, গড়বেতা, গোয়ালতোড় বা অন্যান্য জঙ্গলমহলের কোথাও মানুষ খুন হচ্ছে, বিনা তদন্তে জানিয়ে দেওয়া হচ্ছে খুন মাওবাদীরা করেছে। কিন্তু এর পিছনে কিছু মতলববাজ কালপ্রিট নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত। তারা আইনের পরোয়া না করে খুন করছে এবং নিশ্চিন্তে সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। জঙ্গল সাধারণ মানুষের কাছে ভয়ের হয়ে গেলেও তাদের কাছে হয়ে উঠছে ব্যবসার অঙ্গ। ব্যবসার অঙ্গ? তা নয় তো কি। একটু ভেবে দেখ রিক, সমস্যাটা অনেক গভীরে। ওরা টপ লিস্ট বানায়, প্রশাসন টপ লিস্টে থাকা নেতাদের সুরক্ষা বাড়িয়ে দেয়, কিন্তু নিচের মহলের নেতা খুন হয়ে যায়। যদি গত মাসের ঘটনার কথা ধরা হয়, মঙ্গলবারের হাটের মাঝে 3 জন মানুষকে গুলি করে চলে গেল। পুলিশ, প্রশাসন কেউ কিচ্ছু করতে পারল না। ওই 3 জন কিন্তু বড় নেতা ছিল না, খুবই সাধারণ খেটে খাওয়া মানুষ। শুধু আদর্শবাদটুকু কমিউনিজম। সমস্যাটা সেখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, হাতটা ধুয়ে আসি। এবার বলো তো। আমি হাত ধুয়ে এসে সোমদার পাশে বসলাম। মা এতক্ষণে সোমদাকে ভাত দিয়েছে। মা বোধহয় জিরোনোর কথা গ্রাহ্যও করেনি। সোমদা উপায় না দেখে খেতে শুরু করলো। ভাত এবং মুসুর ডাল মেখে গ্রাস মুখে তুলে হালকা চিবিয়ে আবার বলতে শুরু করলো সোমদা, কাল রাত্রে অন্ধকারে জায়গাটা ভালোভাবে দেখা হয়ে ওঠেনি, বুঝলি? তাই দিনের আলোয় আবার দেখতে চাই। চারিদিকে গ্রামের লোকের ভিড় দেখে আফসোস হয়েছিল ঠিকই, কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ এসে পৌঁছেছে। যেখানে শরীরখানা ছিল
তার আশেপাশে ব্যারিকেড লাগানো হয়েছে। গ্রামবাসীরা নিজেদের মতো করে পুলিশকে বর্ণনা দিয়েছে, বিশেষ করে যারা হাসপাতাল অব্দি এসেছিল। সেখানে আমিও গ্রামবাসীদের মতোই দাঁড়িয়ে দেখছিলাম। সুতরাং ব্যারিকেডের ভেতরে যাওয়া নিষেধ। ব্যারিকেডের ভেতরে দেখি বড়বাবু অন্য এক বড় অফিসারের সাথে কথা বলছিলেন। আমাকে দেখতে পেয়ে কাছে ডাকলেন। আমিও সুযোগ পেলাম জায়গাটাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার। এই ভাই শোনো এদিকে। স্যার আমি? হ্যাঁ এসো তো এদিকে। স্যার একটু আগেই আপনাকে বলছিলাম না, ওই যে একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ওকে। হ্যাঁ এই হচ্ছে সেই ছেলেটা, নাম সোম দত্ত। কাল রাত্রে আর্তনাদ শুনে এই প্রথম দৌড়ে এসেছিল। তোমার সাহস তো খুব ভালো হয়। কিন্তু এইরকম অন্ধকারে একা না আসাই উচিত ছিল। বলা যায় না কখন কি হয়ে যায়। দিনকাল তো ভালো নয়। বুঝলি রিক, সেই অফিসার যখন আমার কাঁধে হাত রেখে কথাগুলো বলছিলেন, তখন আমি শুধু মাথা নিচু করে মাথা নাড়ছিলাম। আসলে আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রক্তের দাগের দিকে তাকিয়েছিলাম। যেখানে দশরথ হেমব্রম উপুর হয়ে পড়েছিল, সেখান থেকে রক্তের একটা দাগ প্রায় 2 মিটার লম্বা খালের জলে গিয়ে মিশেছে। ঠিক তার পাশেই ছিটে ফোটা রক্ত আর জুতোর দাগ। তারপর একটা আতশ কাজ থাকলে হয়তো অনেক কিছু পরিষ্কার হতো, কিন্তু যখন নেই তখন সেই ব্যাপারে না ভেবে পায়ের ছাপগুলো দেখছিলাম। একটা মাতালের এলোমেলো পায়ের ছাপ যেরকম হয় ঠিক সেরকমই। এলোমেলো পায়ের ছাপ? পুলিশের এবং গ্রামবাসীর পায়ের ছাপগুলো আলাদাভাবে বোঝা যাচ্ছে। শুধুমাত্র গত রাত্রে এলোমেলো পায়ের ছাপগুলো দেখে একটু খটকা লাগলো। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় সেগুলো শুধুমাত্র একজোড়া জুতোর ছাপ। যদিও তার পাশেই তোর এবং আমার দুজনের পায়ের ছাপ বর্তমান। সুতরাং যদি নিজেদের মধ্যে মতামত পার্থক্যের জন্য খুন হয়, তবে বাকিদের জুতোর দাগ কোথায়? ঠিকই তো। এই সোমদা, তুমি কি পিঠের ক্ষতটা দেখেছো? ওটা কিসের হতে পারে বলো তো? তুই দেখেছিস ক্ষতটা? হ্যাঁ, যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল দেখলাম তো। আমার অনুমান একটা আস্ত কাঠের বা লোহার হাতিয়ার, যার মুখ সূচের মতো সূক্ষ্ম, শরীরের এপার ওপার হতে পারে। সেই সূক্ষ্ম বিন্দুর পরিধি ধীরে ধীরে বেড়ে গেছে। রক্ত বন্ধ করার সময় যখন কাপড় চেপে ধরি, তখনই বোঝা যায় কতটা অস্বাভাবিকভাবে অস্ত্রটা পিঠের মধ্যে আঘাত করা হয়েছে। চারিদিকে চামড়া যেন ছিঁড়ে যেতে চেয়েছে। উফ, কি নৃশংস দৃশ্য! এই থাক থাক, আর বলতে হবে না। শুধু বলো, অস্ত্রটা কি পাওয়া গেছে? না, লোহার বা কাঠের এটা শুধু আমার আন্দাজ মাত্র। তবে অস্ত্র সম্পর্কে আগামীকাল পোস্টমর্টেম রিপোর্টে বিস্তারিতভাবে জানা যেতে পারে। পুলিশের ধারণা অস্ত্রটি সেই দল সাথে করে নিয়ে গেছে। আমি আর কথা বাড়ালাম না। সেদিন রাত্রিতে পড়াশুনো আর হলো না। সোমদা সৌমেনবাবুর বাড়িতে গিয়ে মৃতদেহ এবং পোস্টমর্টেমের ব্যাপারে পুলিশের সিদ্ধান্ত জেনে এলো। বেলডিহা থেকে মৃতের পরিবার মানে দশরথ হেমব্রমের স্ত্রী ও 4 বছরের মেয়ে থানায় অপেক্ষা করেছে তারা দশরথের বডি নেবে বলে। সন্ধেবেলায় বেলডিহা গ্রামের মানুষজন তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছে। সকালে এসে মৃতদেহ সংগ্রহ করে শেষকৃত্য কর্ম করবেন। সোমদার কাছে এসব শুনে খুবই আফসোস হচ্ছিল। পরের দিন সকালে বাবা এবং সৌমেনবাবু দুজনেই আমার থানায় যাওয়ায় আপত্তি করলেন। পোস্টমর্টেমের পর কাটাছেঁড়া শরীর দেখার অভ্যাস আমার নেই, তাই এসব দেখলে পরীক্ষার আগে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যাব, এই হচ্ছে তাদের আশঙ্কা। কিন্তু আমি জেদ ধরে রইলাম, আমি যাবই। সোমদা, সোমদা তুমি বাবাকে বোঝাও। হ্যাঁ সোমদা, আমি যাব তোমার সঙ্গে। তুমি বাবাকে বোঝাও। ওনারা তো ঠিকই বলছেন। না, ঠিক বলছে না। সব কিছুতে আমি থাকলাম, এটাতে কেন নয়? ঠিক আছে, দেখছি। শেষমেশ সোমদা বাবাকে রাজি করালো। তারপর আমি আর সোমদা সৌমেনবাবুর মোটর বাইকে চড়ে বসলাম। থানায় পৌঁছতে সকাল 8টা বেজে গেল। থানার কাছে হালকা একটা ভিড়।
আজকাল মানুষ খুনের ব্যাপারগুলো প্রায়শই ঘটছে, তাই মানুষের জটলা খুব একটা হয় না। বেলডিহা থেকে জনাদশেক লোক এবং দশরথ হেমব্রমের স্ত্রী ও মেয়ে সকাল থেকে আবার থানায় এসে দাঁড়িয়ে আছে। শবদেহ অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাবে। দশরথের স্ত্রী একটা কোণে দাঁড়িয়ে এক হাতে ঘোমটা টেনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার পাশেই ছোট্ট মেয়েটি আঁচল ধরে দাঁড়িয়ে আছে। এই শিশুটিকে কে বোঝাবে এর বাবা পৃথিবীতে আর নেই? কিভাবে দিন চলবে এদের? সকাল 9টা নাগাদ বড়বাবু, সৌমেনবাবু ও বেলডিহা গ্রামের একজন নেতাগোছের লোককে অফিসের ভেতর ডাকলেন। লোকটি হয়তো গ্রাম প্রধান হবে। ঠিক তখনই সোমদা পাশ থেকে বলল, স্যার, আমারও কিছু কথা ছিল, যদি অনুমতি দেন তাহলে অফিসে আসতে পারি? আচ্ছা, তুমিও এসো। ওরা সবাই ভিতরে ঢুকে গেল। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট 15-20 পর 4 জন অফিস থেকে বেরিয়ে এলো। মৃতদেহ পরিবহন গাড়িতে 3 জন বেলডিহার মানুষকে বসিয়ে বড়বাবুর নির্দেশে গাড়ি গ্রামের দিকে রওনা দিল। শবদেহ পরিবহন গাড়ির পিছনে কাচের ভেতর সাদা কাপড়ে মোড়া নিথর দেহটি পড়েছিল। সবকিছু কাজের অবসান হলে সোমদা আমাকে সঙ্গে নিয়ে সৌমেনবাবু ও বড়বাবুকে নমস্কার জানিয়ে সেখান থেকে বিদায় নিল। আমার বড় বাজারে কিছু কাজ আছে, তোমরা বরং বাসে করে ফিরে যাও। ঠিক আছে, আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক চলে যাব। চল, হেঁটে বাড়ি ফিরি। হেঁটে? হ্যাঁ, হেঁটে। এই 6 কিলোমিটার রাস্তা হেঁটে ফিরবে? সোমদা আমার পিঠে চাপড় দিয়ে একটু হাসল। 6 না, 3 থেকে 3.5। আমরা উত্তর পূর্বের রাস্তা ধরব। শাল সোনাঝুরি জঙ্গল পেরিয়ে ঘটনাস্থলের উপর দিয়ে বাড়ি। আমার কিছু জিনিস জানার আছে, দেখার আছে। কি জিনিস সোমদা? প্রিয় ভ্রাতা, সব বলবো, সময় এলে সব বলবো। এখন কথা না বাড়িয়ে সোজা চলো। আমি কথা না বাড়িয়ে সোমদার সাথে পায়ে পা মিলিয়ে চলতে থাকলাম। বাজারের দোকান, মান্ডি, মন্দির ছেড়ে বাইপাস রাস্তা থেকে নেমে ধানজমির আল বরাবর হেঁটে চলেছি। সকাল 10টা হবে। চারিদিকে রোদে ঝলমল। শুধু মালভূমির শীত বলে এই রোদ গায়ে লাগে না, এক কথায় মিঠে রোদ বলা চলে। বেশ আরামদায়ক এই রোদ। আমি সোয়েটার খুলে কোমরে বেঁধে নিয়েছি। সোমদা সোয়েটার কাঁধে ঝুলিয়ে এক হাতে সিগারেট টান দিতে দিতে সামনের দিকে হেঁটে চলেছে। ও সোমদা, শোনো না, বলছি একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছে, বলি। তোর ধৈর্য প্রচুর কম। কি প্রশ্ন? মানে তুমি কি খুনের কিছু সুরাহা করে ফেলেছ? বড়বাবুকে কি বলতে গেলে অফিসে? সুরাহা করতে পারিনি এখনো, কিন্তু যখন দশরথ হেমব্রম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তখন একটা সুরাহা সমাধানের সূত্র দিয়ে গেছেন। মানে? ওই শাল সোনাঝুরি জঙ্গলের ওখানেই আছে সমাধান। দশরথ হেমব্রম মৃত্যুর আগে বর বর করে চিৎকার করে উঠেছিলেন এবং জঙ্গলের দিকে আঙুল তুলেছিলেন। আমি বড়বাবুকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তিনি কি বললেন জানিস? তাহলে এবার বলুন বড়বাবু, ওনার বর বলে চেঁচানোর মানে কি? বর মানে বরেন হেমব্রম এই অঞ্চলের মাওবাদী দলকে নেতৃত্ব দেয়। আজ পর্যন্ত কেউ দেখেনি, কোনো সাক্ষাৎকার নেই, কোনো ছবি নেই। এদিকে পুলিশের ওয়ান্টেড লিস্টে 1 নম্বরে নাম, সাথে পুরস্কারের ঘোষণা। দেখো, তোমাকে তো আগেই বলেছি এটা মাওবাদীদের অন্তর্দ্বন্দ্ব কেস। এসব দেখেই বোঝা যায়। 25 বছরের অভিজ্ঞতা আমার বাবা। বড়বাবু কত সহজে 2-এর সাথে 2 মিলিয়ে 4 করে দিচ্ছেন। কিন্তু জানিস রিক, আমি মানতে পারছি না। যদি অন্তর্দ্বন্দ্ব হয় তাহলে বাকি মানুষের পায়ের ছাপ কোথায়? সেটাই তো। চারিদিকে বড় ধানের চাষ, এখনো ধানে মঞ্জরি আসেনি। সোমদা ধান ক্ষেতের আলের মাঝামাঝি গিয়ে কি যেন একটা পরীক্ষা নিরীক্ষা করছে। কিছু গর্ত দেখছে, আবার সামনের দিকে এগোচ্ছে, আবার গর্ত দেখছে। এইভাবে অনেকগুলো জায়গা ভালোভাবে দেখার পর সামনে হাঁটা দিল। একসময় কুটুস ছোপ পলাশ গাছ পেরিয়ে সোনাঝুরি বন শুরু হলো। তার পাশ দিয়ে গভীর শালের জঙ্গল। এক রাশ বিপদের অশনি সংকেতের মতো এই সোনাঝুরি বন ছেয়ে আছে শাল জঙ্গলের এপাশ ওপাশ। সেই গাছগাছালির মধ্যে রোদ হারিয়ে যায়, শীত আবার যেন জাঁকিয়ে বসে। একটা শীতল বাতাস শরীর ছুঁয়ে গেল। আমি সোয়েটার আবার গায়ে চাপালাম।
সোমদা একটা গাছের আড়ালে গিয়ে সিগারেট ধরানোয় ব্যস্ত হলো। আচ্ছা সোমদা, পোস্টমর্টেম রিপোর্ট কি বলল? সোমদা সিগারেট মুখে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা জায়গায় বসল। সোমদাকে দেখে মনে হলো একটু অন্যমনস্ক। আমার ধারণাটাই ঠিক, বুঝলি? একটা ধারালো কাঠের অস্ত্র, তবে আঘাতটা একজন মানুষের না। একজন মানুষের নয়, তবে কার? সেটাই তো, একজন মানুষের আঘাত এতটা বলপূর্বক হয় না যতটা দশরথের শরীরে ক্ষতের জন্য বল প্রয়োগ করা হয়েছে। আমার অনুমান, সন্দেহ সব সেইখানে এসে গুলিয়ে যাচ্ছে, এবং বড়বাবু ওর যুক্তিতে ঠিক প্রমাণ হয়ে যাচ্ছেন। চল এগোই। আমরা প্রায় সোনাঝুরি বন পেরিয়ে ক্যানেলের কাছাকাছি পৌঁছবো, ঠিক তখনই আমার নজরে এলো একটা মোটা সোনাঝুরি গাছের নিচে নাইলনের দড়ি বাঁধা। সোমদা, সোমদা, ওই দেখো, ওখানে একটা দড়ি বাঁধা। কোথায় দেখি? সোমদাকে দড়ির কথা বলতেই ছুটে গেল দড়ির দিকে। আমিও পিছু পিছু ছুটলাম। সোমদা দড়ি পরীক্ষা করার পর বলল, বললাম না, খুবই রহস্যজনক। দেখ ভালো করে, দড়ির এক প্রান্তে রক্তের দাগ। রক্ত শুনেই বুকের ভেতর কেমন যেন ধড়ফড়িয়ে উঠল। মনের ভেতর একটা ভয় তাড়া করলেও সোমদার ধমকের ভয়ে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলাম। সোমদা সেই নাইলনের দড়ি সেখানেই ছেড়ে ক্যানালের প্রান্তে এসে দাঁড়ালো। ক্যানালের পাড় বরাবর হালকা কাদায় কুকুর, ছাগল, গরুর পায়ের ছাপ। এখানে যে প্রতিদিন রাখালেরা গরু ছাগল নিয়ে আসে, এ তারই প্রমাণ। ক্যানালে এক হাঁটু জল বইছে। জলের গভীরতা এক হাঁটু হতে পারে ঠিকই, কিন্তু জলের মধ্যে একটা তীব্র গতিবেগের স্রোত আছে যা সব কিছুকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সোমদা পরনের ফর্মাল প্যান্ট হাঁটু অবধি কুটিয়ে এক পাড় থেকে অন্য পাড়ে গেল। পেরিয়ে প্যান্টের কোঁকড়ানো জায়গাগুলো সোজা করার সময় হঠাৎ যেন থমকে গেল সোমদা। রিক, তুই কি সেদিন লক্ষ্য করেছিলি দশরথের প্যান্ট হাঁটু অবধি ভেজা ছিল? তাই নাকি? সত্যি বলতে আমি দেখিনি সোমদা। প্রথমত মানুষ খুন, তার উপর ওই ঠান্ডা, আমার হুঁশ ছিল না ওসব দেখার মতো। দুজনে বাড়ি পৌঁছলাম দুপুর 11:30 নাগাদ। পরীক্ষা সামনে, কিন্তু পড়াশুনো কিছুই হয়নি এই কদিন। বাবা জোর বকাবকি শুরু করলেন। এদিকে সন্ধ্যা ওই কয়েকদিন অন্যমনস্ক হয়ে আছে। পুলিশ সবকিছু বন্ধ করে দিতে চাইলেও সন্ধ্যা কেন মাথা ঘামাচ্ছে সেটাই বুঝে উঠলাম না। সেদিন দুপুরে ভাত খাওয়ার পর একাই বেরিয়ে গেল সন্ধ্যা। আমি নিজের পড়াশোনায় মন দিলাম। সন্ধ্যা যখন ফিরল তখন সন্ধে ঘনিয়ে সময় রাত্রির দিকে। ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে। আমি চাদর মুড়ি দিয়ে পদার্থবিদ্যার একটা অধ্যায় পড়ছিলাম। সন্ধ্যা হাত মুখ ধুয়ে চা বিস্কুট নিয়ে নিজের খাটে এসে বসল। সন্ধ্যা, কোথায় গিয়েছিল গো? কি করলে গোটা বিকেল? এর উত্তর আজ নয়, সময় আসুক। এই সময় কোনো প্রশ্ন করবি না, শুধু মানসিকভাবে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকিস। তুই তো আমার ওয়াটসন, তোকে না বললে কাকে শোনাবো এই গল্প? আর হ্যাঁ, যদি সময় করে উঠতে পারিস তাহলে মাঝে মাঝে শার্লক হোমস পড়িস। এইভাবে আরো 4 দিন পেরিয়ে গেল। এই কদিন সন্ধ্যা ভালোভাবে খাওয়া দাওয়া করেনি। মুখে উস্কো খুস্কো দাড়ি, সেটা পর্যন্ত কাটেনি। সকালবেলায় আমাকে পড়তে বসিয়েও কি যেন ভাবে সন্ধ্যা। বিকেলে কোথায় যায়, কি করে, কিছুই বলে না। প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি ফেরে। প্রশ্ন করা মানা, তাই প্রশ্নও করি না। সন্ধ্যা রোজকার মতো আজকেও পাশের খাটে বসলো, তবে কম্বল মুড়ি দিয়ে। তারপর কিছুক্ষণ একটা ভাবনায় মগ্ন থাকার পর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ও সন্ধ্যা, ঘুমোচ্ছ? হ্যাঁ, সবে তো 9টা বাজে। সকালে উঠতে হবে তাই ঘুমোলাম। আমি বুঝলাম না কিছুই। শুধু দেখলাম যে মানুষটা রাত্রি 3টে নাগাদ ঘুমোতো সে 9টার সময় কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ল। বেশি রাত জাগা আমারও হলো না। শুধু ভাবলাম 1 সপ্তাহ পেরিয়ে গেছে সেই ঘটনা। এখনো কি এত প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সন্ধ্যা? কিসের সাথেই বা লড়ছে ও? চুপচাপ থাকে, কিছুই বলে না, শুধু নিজে নিজে বুঝে নিতে হয়।
পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা নেই। ওমা, সন্ধ্যা কোথায় গো? সোম তো 4:30 বাসে পুরুলিয়া গেছে, কি যেন দরকারি কাজ আছে বলল। তরকারি কাজ? কথাটা শুনে খারাপ লাগলো। গতকাল রাত্রে ঘুমানোর সময় বলেছিল সকালে উঠতে হবে, কিন্তু কোথায় যাবে সে কথা বলেনি। আমি সর্বক্ষণ সন্ধ্যার সঙ্গে থাকি, কিন্তু আমাকেই কিছু বলার প্রয়োজন বোধ করলো না। সোজা চলে গেল পুরুলিয়া, তাও আবার একা একা। হয়তো পরীক্ষা, তাই অহেতুক আমাকে জানালো না। এক ধরনের নৈরাশ্য নিয়ে পুরো সকাল কেটে গেল। পড়াশুনো হলো, তবে অগোছালো, ওই একটু আধটু। দুপুর 12:30 নাগাদ সন্ধ্যা বাড়ি ফিরল। রাগ করিস না, তোকে কিছু না জানিয়ে চলে গেছি। তোর সব প্রশ্নের উত্তর প্রায় তৈরি, আশা করি আজকেই সব জানতে পারবি। মানে কি বলছো গো? মাও তত্ত্বের সমাধান। সন্ধ্যা হাত মুখ ধুয়ে এসে অন্য একটা সোয়েটার গায়ে চড়িয়ে বলল, রিক, আমাদের একটা প্রস্তুতি দরকার। কি রকম প্রস্তুতি? একটা শক্ত দড়ি, একটা লাঠি এবং টর্চ জোগাড় করে রাখিস। আজকাল 5টা 5:30 নাগাদ সন্ধে নামে, তাই তখন আমাদের বেরোনোর উত্তম সময়। তুই তৈরি তো? আমি তৈরি, কিন্তু বাবা মাকে কি বলবে, আর কোথায় যাবে সেটা তো বলো। সন্ধ্যা মুচকি হাসল। এই হাসি 1 সপ্তাহ দেখিনি। আজ যেন সবকিছুর উত্তর পেয়েছে সন্ধ্যা। তোর বাবা মাকে আমি কিছু একটা জানিয়ে দেবো। আমরা আজ সেই ঘটনাস্থলের পাশের জঙ্গলে যাব। একদম ভয় পাবি না। আর হ্যাঁ, দুপুরে একটু ঘুমিয়ে নিস। সন্ধ্যার কথা মতো সবকিছু প্রস্তুতি সেরে দুপুরে শীত ঘুম দেওয়ার জন্য বিছানায় এসে এলিয়ে পড়ে রইলাম। কিন্তু মনের ভেতর এক অজানা উত্তেজনা। কি হবে আজ? গোটা সপ্তাহ ধরে কি খুঁজল সন্ধ্যা? খুঁজে কি পেল? আর আজকে পুরুলিয়ায় বা গেল কেন? এইসব ভাবতে ভাবতে কখন চোখে ঘুম ধরেছে টেরও পাইনি। রিক, এই রিক, উঠে পড়, আমাদের বেরোতে হবে। সন্ধ্যার ডাকে ঘুম ভাঙল। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যার মুখোমুখি। আমাদের দরকারি সরঞ্জামগুলো আগে ভাগেই ক্যানালের পাড়ে একটা গোপন জায়গায় সরিয়ে রেখেছিলাম। সন্ধ্যার নির্দেশ যাতে সেগুলো কারো নজরে না আসে। সন্ধ্যা পকেটে মোবাইল নিয়ে আমাকে ইশারা করার সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে গোধূলির একটা লালচে আলো, সাদা ধোঁয়া এবং কুয়াশা মিলেমিশে এক অপরূপ সুন্দর আবহাওয়া তৈরি করেছে। রাখালেরা অনেকক্ষণ আগেই গরু ছাগল নিয়ে বাড়ি ফিরেছে। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝি পোকার ডাক কানে ভেসে আসছে, আর জঙ্গল থেকে বিভিন্ন পাখিদের কলরব। সবারই ঘরে ফেরার ব্যস্ততা। আমরা দুজনে চাদর মুড়ি দিয়ে হেঁটে চলেছি সেই জঙ্গলের দিকে। সন্ধ্যা আমার হাতে 3 ব্যাটারিওয়ালা টর্চটা দিয়ে বলল, হঠাৎ কিছু ঘটলে উপস্থিত বুদ্ধিটুকু কাজে লাগাবি, বুঝলি? চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি, কত ধরনের গাছগাছালি। এই যে কুটুসের ঝোপ, এগুলো নাকি বিদেশের আমদানি। আফ্রিকার জঙ্গলের এক ধরনের আগাছার মধ্যে পড়ে এই ঝোপ। আমাদের মালভূমি এলাকায় চোখ খুললেই তার অস্তিত্ব পাওয়া যায়। বিভিন্ন ধরনের বনজ ফুলের গন্ধ নাকে ভেসে আসছে। আমরা সেই ঝোপটার কাছে পৌঁছলাম যেখানে দড়ি ও লাঠি লুকোনো ছিল। আমি সেগুলো সংগ্রহ করে সন্ধ্যার হাতে দিলাম। সন্ধ্যা, এই নাও। সন্ধ্যা চাদরখানা ভালোভাবে সামলে দুটো হাতে দড়ি ও লাঠি বাগিয়ে ধরল। তারপর সামনের দিকে হাঁটতে শুরু করল। আমরা ক্যানালের পাড়ে পৌঁছলাম। শীত যেন হু হু করে বাড়ছে, চারিদিক গ্রাস করছে অন্ধকার। আমরা ঘটনাস্থল পেরিয়ে ক্যানাল পার করে সোনাঝুরি শাল জঙ্গলের দিকে হাঁটা দিলাম। ঘটনাস্থলে এই 7 দিনে আর একটা দাগও নেই। পুলিশের ব্যারিকেডের কিছু ফিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু দেখা যাচ্ছে অজস্র গরু ছাগলের পায়ের দাগ। সোনাঝুরি বন শেষ করে শাল জঙ্গলে প্রবেশ করলাম। এক অবসাদ করা অন্ধকার, সাথে ঝিঁঝি পোকার ডাক। চাঁদের আলোর কোনো আভাস নেই। যে জঙ্গলে দিনের বেলায় গুমোট ভাব থাকে, সেখানে রাত্রিবেলায় গাঢ় অন্ধকার থাকবে, সেটাই স্বাভাবিক। বাকি সব পাখিরা নিশ্চুপ হয়ে গেলেও কয়েকটা পেঁচা মাঝে মাঝেই ডেকে উঠছে। সেই ডাক শুনে গা ছমছমিয়ে ওঠে। সন্ধ্যা কিছু দূর হেঁটে একটা ঝোপ দেখে থামল। আমাকে ইশারায় পাশের একটা ঝোপে লুকিয়ে যেতে বলল। তুই ওইখানে লুকিয়ে থাক, যা। তারপর আমাকে ইশারা করল। আমি কথা মতো সেই ঝোপে
চাদর মুড়ি দিয়ে লুকিয়ে পড়লাম। সন্ধ্যা একটা মোটা শাল গাছের আড়ালে লুকিয়ে রইল। আমি নিজের মনে নিজেই প্রশ্ন করে যাচ্ছি, কিসের অপেক্ষা করছে সন্ধ্যা? আমি চুপচাপ ঝোপের আড়ালে বসে নিজেই নিজেকে প্রশ্ন করছি, এই জঙ্গলে ভয়ের জন্য মানে প্রাণঘাতী কি কি থাকতে পারে? সাপখোপ, কিন্তু তারা এই শীতে তো বেরোবে না। রইল বাকি জন্তু জানোয়ার, কিন্তু তারা অনেককাল আগেই জঙ্গল ছেড়েছে। মাঝে মাঝে খবর বেরোয় দলমা পাহাড় থেকে হাতির দল সমতলে নেমে আসে, তখন এইসব জঙ্গল দাপিয়ে বেড়ায়, মানুষের ঘরবাড়ি ভাঙে, ক্ষেতাবাদ নষ্ট করে, তারপর মানুষের দল আগুন জেলে ভয় দেখিয়ে তাদের বিতাড়িত করে। হঠাৎ দেখি জঙ্গলের মাঝ বরাবর টর্চ লাইটের আলোর আভাস। সেই আলো যেন আমাদের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার শরীর এই শীতেও ঘামতে শুরু করেছে, পা দুটোয় হালকাভাবে শুরু হয়েছে কাঁপুনি, অনবরত গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে। আলোটা আমাদের কাছাকাছি এসে থামল, কিন্তু সন্ধ্যা তখনও স্থির। এরপর আলোটা বন্ধ হয়ে গেল। অন্ধকারে মানুষটাকে কালো ছায়ার মতো লাগছে। সেই কালো ছায়া একটা শাল গাছের নিচে বসে আবার যেন কি দেখল, তারপর তরতর করে উঠে গেল শাল গাছটার সামনের ডালে। সরসর করে কয়েকবার শাল পাতার শব্দ হলো, তারপর কালো ছায়াটি গাছ থেকে নেমে গাছের গুঁড়িতে কি যেন পাক দিচ্ছে। ঠিক তখনই সন্ধ্যা গাছের আড়াল থেকে বেরিয়ে সেই কালো ছায়ার মুখে মোবাইল টর্চের আলো ফেলল। মুখের উপর মোবাইলের আলো পড়তেই সে হতভম্ব হয়ে সামনের দিকে দৌড়তে শুরু করলো। সন্ধ্যা চাদর গুটিয়ে তার পিছনে ধাওয়া করলো। আমি অপেক্ষা না করে টর্চ জ্বালিয়ে সন্ধ্যার পিছু পিছু ছুটতে লাগলাম। সেই মানুষটি সন্ধ্যার সাথে পেরে উঠল না। একসময় দুম করে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তেই সন্ধ্যা থেকে জাপটে ধরল। আমি পিছু পিছু পৌঁছতেই সন্ধ্যা আমাকে ইশারা করলো। আমি টর্চটা মাটিতে ফেলে দিয়ে দড়ি দিয়ে হাতগুলো বাঁধতে লাগলাম। লোকটা তখন কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। সন্ধ্যা দড়ি দিয়ে শক্ত করে তাকে গাছের সঙ্গে বেঁধে দিল। টর্চটা মাটি থেকে তুলে সেই মানুষটির মুখে ফেলতেই আমি অবাক। সন্ধ্যা, এ যে ফণি মুর্মু, আমাদের গ্রামের ও মাথায় বাড়ি। ফণি ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবু 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 আমার কথা শুনেন বাবু। বাবু আমি কিছু জানি নাই, পেটের লাইগে বড়াও মারায় ঘুরে বুলি মায়ের কিনা করে বলছি রে বাপ, আমি কিছু নাই জানি বাবু, আমার কথাটা শুনেন বাবু, এইরকম করবেন না বাবু, মারা পুড়ি যাব। চুপ, একদম চুপ। তোমাকে কিছু বলতে বলেছি? হ্যালো, হ্যাঁ বড়বাবু। সন্ধ্যা পকেট থেকে মোবাইল বার করে থানায় ফোন করলো। বাবু বাবু পুলিশে নাই বলো হে, ওরা আমাকে মাওবাদী বলে চালান করে দিবে। আমি বাবু সব কিছু নই, বুলি মায়ের কিরাকুরি বলছি বাবু। আমি কিছু জানি লাই বাবু, আমাকে আমাকে ছেড়ে দে বাবু, আমাকে ছেড়ে দে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার যতটুকু দোষ ততটুকুই শাস্তি পাবে। শুধু পুলিশের কাছে সত্যিটা বলবে। সে যেন আমাদের কথায় সায় দিল। সন্ধ্যা গাছ থেকে দড়িটা খুলে ফণিকে বলল, চলো পাকা রাস্তার দিকে, একদম পালানোর চেষ্টা করবে না। ফণি হাত বাঁধা অবস্থায় সামনে হেঁটে যাচ্ছে, সন্ধ্যার হাতে দড়ির অন্য প্রান্ত, এবং আমি সবার শেষে টর্চের আলো সামনে ফেলে হাঁটছি। তুমি দশরথের ব্যাপারটা পুলিশকে বলনি কেন? তুমি জানো ওর ঘর কি করে চলে? ওর একটা স্ত্রী আছে, একটা 4 বছরের মেয়ে আছে, ওরা খাবে কি? ফণির মুখে কোনো আওয়াজ নেই, মাথা নত করে সামনের দিকে হেঁটে চলেছে। কিছু দূর যেতেই একজন পুলিশ অফিসার এবং 3টে কনস্টেবল বড় বড় টর্চ লাইট জেলে আমাদের মুখোমুখি পৌঁছল। স্যার, আপনারা এসে গেছেন? একজন আসবেন আমার সাথে, কিছু এভিডেন্স আছে, আনতে হবে। একজন কনস্টেবল নিয়ে সন্ধ্যা আবার জঙ্গলের ভেতর গেল। আমি, পুলিশ অফিসারটি ও 2জন কনস্টেবল ফণিকে ধরে পাকা রাস্তায় পুলিশের গাড়ির কাছে উঠলাম। আমরা গাড়িতে বসে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখলাম সন্ধ্যা এবং সেই কনস্টেবল গাড়ির কাছে উপস্থিত হলো। সেই কনস্টেবল গাড়ির সামনের সিটে পলিথিনে কিছু একটা রাখলো। সন্ধ্যা বসলো মাঝের সিটে। কিছুক্ষণ পর থানায় পৌঁছতে দেখি
বড়বাবু সাধারণ পোশাকে নিজের টেবিলে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে নিজের টেবিলে ডেকে নিলেন। সোমদত্ত, তুমি আমার টেবিলে এসো, একটু চা বলি। আজকে না, রাত হয়েছে অনেক, বাড়ি গিয়ে ডিনার করব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজকে আমার কোয়ার্টারে ডিনার করে দাও। অশেষ ধন্যবাদ স্যার, কিন্তু আজ নয়, অন্য কোনো দিন। আচ্ছা, তাই হোক। কালকে সকালে এসো, এই বাবা জীবনের কিছু একটা করতে তো হবে। আচ্ছা স্যার, তাহলে আসি। দাঁড়াও, তোমাদেরকে থানার গাড়ি করে বাড়ি ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছি। গোটা রাস্তা কারোর মুখে কোনো কথা নেই। সন্ধ্যা প্রায় 6 কিলোমিটার রাস্তা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বাড়ি ফিরল। বাড়ি পৌঁছতেই দেখি গাড়ির শব্দ শুনে বাবা মা দরজায় এসে দাঁড়িয়েছেন। পুলিশের গাড়ি দেখে তাঁরা তো অবাক। আমরা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলাম। বাবা মা দরজা ছেড়ে ভেতরে এসে উৎসুকভাবে তাকিয়ে। পুলিশের গাড়িতে? ওই 1 সপ্তাহ আগের কেসটা নিয়ে বড়বাবু আমাদের ডেকেছিলেন। অতএব ওদের জিজ্ঞাসা শেষ, কিন্তু আমার জিজ্ঞাসা যে এখনো শেষ হয়নি। এখনো তো উত্তরটাই পাইনি। দুজনে খাওয়া দাওয়া শেষ করে যখন নিজেদের বিছানায় শুতে গেলাম, তখন রাত 10টা। গোটা গ্রামে কোনো জনমানবের সারা শব্দ নেই। সোমদা, ঘটনাটা কি একটু ভালো করে বলো না এবার। সোমদা সিগারেট হাতে নিয়ে বাইরে বেরোতে যাচ্ছিল, আবার বসে পড়ল। তারপর বলল, আচ্ছা, তাহলে বলা যাক। জঙ্গল আমাদের মালভূমি এলাকায় শক্তির প্রতীক। এখানে অধিকাংশ মানুষের জীবন নির্ধারণ হয় এই জঙ্গলের মাধ্যমে। মানুষ শুকনো কাঠ, শাল পাতা, মাশরুম, বিভিন্ন গাছগাছড়ার ওষুধ বিক্রি করে দিন যাপন করে। আবার এই জঙ্গল হলো বিভিন্ন পশু পাখি, জন্তু জানোয়ারদের বাসস্থান, যারা আমাদের জীবনচক্র প্রণালীতে সমতা বজায় রাখতে সাহায্য করে। তাই এখানকার মানুষেরা জঙ্গলকে দেবতা হিসেবে পুজো করে। শক্তির 2 ধরনের ব্যবহার হয়, প্রথম মানুষের কল্যাণে এবং দ্বিতীয় মানুষের বিনাশে। এখন এই জঙ্গল শক্তি ব্যবহৃত হয়েছে ঋণাত্মকভাবে। কিছু গোষ্ঠীবদ্ধ মানুষ তাদের স্বার্থসিদ্ধির কাজে লাগানোয় ব্যস্ত। তাদের কাছে বাকি মানুষ, পশু পাখি, জন্তু জানোয়ারের মূল্যবোধ খুবই কম। যদি সরকারি বন সংরক্ষণ কমিটির কথা বলা হয়, তাহলে তারা ঘুমন্ত। বাউরিডিহি ছোটনাগপুর মালভূমি এলাকায় অবস্থিত হলেও এখানে চাষবাস খুব একটা খারাপ হয় না। তার এক এবং অন্যতম কারণ বাউরিডিহিকে পরিবেষ্টিত করে রাখা খাল বা ক্যানাল। প্রায় গোটা বছর এই ক্যানালে জল থাকে, যাতে শুধু ধান নয়, সাথে সাথে শশা, উচ্ছে, কুমড়ো, লাউ, বেগুন, ভুট্টা সব চাষ হয়। চাষবাস ভালো হলেও কিন্তু মানুষ দরদাম পায় না, কারণ ভয়। বড় বড় সবজি ব্যবসায়ী এখানে এসে মাওবাদীদের ভয়ে ব্যবসা করে না। সুতরাং মানুষের জীবনযাপন পরিবর্তনের সুযোগ খুবই নগণ্য। তাছাড়া প্রতি মাসে যানবাহন বন্ধ, খুন খারাপি, বাস চালানো, দোকান জ্বালানো এ তো লেগেই আছে। আরে সেগুলো তো মোটামুটি সব জানি, আসল ঘটনাটা কি সেটা তো বলো। তোর ধৈর্য এত কম কেন বলতো? পুরোটা শোন আগে। যা বলছিলাম, সাধারণ মানুষের জীবন পরিবর্তন হোক বা না হোক, কিন্তু কিছু বেআইনি কাজ এই সব কিছুর মাঝে রমরমা চলছে। এবং এইরকম কোনো এক বেআইনি কাজের সাক্ষী হতে গিয়ে দশরথ হেমব্রমের জীবন গেল। সেদিন যখন আর্তনাদ কানে আসে, তখন ঘরের মধ্যে থাকায় দিক নির্ধারণে অক্ষম ছিলাম, কিন্তু বাইরে বেরোনোর পর কুকুরের আওয়াজ শুনে দিক নিশ্চিত হলাম। হয়তো তোর মাথায় ঘুরছে, কুকুর প্রতিদিন শীতে কুঁকড়ে গ্রামের মাথায় ডাকতে থাকে। সেই ডাকের সাথে এই ডাকের কি তফাৎ? আমি এতক্ষণ মন দিয়ে শুনছিলাম। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক, কোনো কুকুরের ডাক শুনতে পাইনি। শুনতে পাসনি কারণ তারা তাদের পরিচিতকে পেয়ে গিয়েছিল। যাক, সে ব্যাপারটা পরে বলছি। এই গুরুগম্ভীর পরিস্থিতিকে সৌমেনবাবু কাজে লাগাতে চাইছিলেন। এত বছর লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছেন। এখন একটার পর একটা খুন হচ্ছে, তাই মনের ভেতর ভয় যে থাকবে সেটাই স্বাভাবিক। তাই পরিস্থিতির উত্তম ব্যবহার করার জন্য তিনি আগেভাগে থানায় উপস্থিত এবং তিনিও কোনো প্রমাণ ছাড়া দশরথ হেমব্রমকে মাওবাদী ঘোষিত করেন। এবং ঘটনাটি নিছকই মাওবাদী অন্তর্দ্বন্দ্ব বলে বড়বাবুর সাথে সহমত হলেন। এখানে আমি এক অন্য গ্রামের এবং খুবই সাধারণ মানুষ, তাই আমার মত পোষণের জায়গা নেই।
তাছাড়া সেই অন্ধকারে কোনো কিছুই ভালোভাবে নজরে আসেনি। শুধু এটুকু বোঝা গেছে ক্ষতটা পিঠের দিকে। আমার ওনাদের সাথে অসহমতের আরও কিছু কারণ ছিল। যখন জানলাম দশরথের মানিপার্স থেকে দোকানের একটা রসিদ পাওয়া গেছে, যাতে চাল, ডাল, নুন এইসব লেখা। দশরথ যে সংসারী মানুষ এবং সংসারের হাল তার উপরে, এটাই তার প্রমাণ। সাথে এটুকু বোঝা যায় দশরথের পেটে একটু হলেও বিদ্যে আছে, না হলে এখানকার মানুষজন সবকিছু সাপ্তাহিক হাটে কেনাকাটা করে এবং দোকানে গিয়ে যেটা ফুরোয় তাই মনে করে কিনে নিয়ে আসে। থানা থেকে ফিরে আসি। গোটা রাত ক্লান্তি থাকলেও চোখে ঘুম নেই, কারণ মনের ভেতর অজস্র হিসেব এলোমেলো। ছুটে গেলাম ঘটনাস্থলে। সেখানে রক্তের দাগ এবং জুতোর দাগ দেখে বুঝি খুন এই পারে হয়নি। দশরথ হেমব্রমের মৃত্যু যে কারণেই হোক না কেন, ঘটনাটি এই পারে ঘটেনি। দশরথ হেমব্রমের এলোমেলো পায়ের দাগ এবং হাঁটু অবধি ভেজা প্যান্ট তাই প্রমাণ করে। রহস্যের কিনারা করতে হলে ক্যানালের ওই পারে যাওয়া আবশ্যক। কিন্তু পুলিশ ব্যারিকেড এবং পুলিশি পাহারাতে বোঝা যায় এখন ওই পারে যাওয়া নিষিদ্ধ। সুতরাং উপায়ে সময়ের অপেক্ষা করা এবং অন্য রাস্তা ধরে পৌঁছানো। অন্য রাস্তা বলতে বড়াবাজার থেকে বাউরিডিহি হাঁটা পথ। আমি পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় রইলাম। সেদিন রাত্রিতে যখন শুনলাম দশরথের স্ত্রী ও মেয়ে খুবই অসহায় হয়ে থানায় অপেক্ষা করে গেছে, তখনই মনে মনে ঠিক করি এই রহস্যের সুরাহা করেই ছাড়ব। যদি ওই পরিবারে একবার মাওবাদী তকমা লেগে যায়, তাহলে তাদের ভবিষ্যতে জীবন নির্বাহ করা সত্যি দুষ্কর। কোনো রাস্তা তাদের কাছে খোলা থাকবে না। তাই এই রহস্য সমাধানের প্রয়োজন। যথাসময়ে পোস্টমর্টেম রিপোর্ট এলো এবং হাতিয়ারটি কাঠের, সে ব্যাপারে নিশ্চিত হলাম। সাথে সাথে এটাও জানা গেল যে শুধুমাত্র এই অস্ত্রটির অমানবিক বলের আঘাতেই মৃত্যু হয়েছে। থানা থেকে বাড়ি ফেরার অপেক্ষা করছিলাম। ফেরার পথে সেই রাস্তায় রওনা দিলাম যেখান থেকে ক্যানালের উপর দিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়। ফেরার পথে বোরো ধানের ক্ষেতগুলো আমি বারবার কেন দেখছিলাম জানিস? কোনো জন্তুর উৎপাত? এই তো, তুই মাথা খাটাচ্ছিস তাহলে। বাহ, খুব ভালো। ধান ক্ষেত নষ্ট করার মতো জন্তু কিন্তু তিনটি। একটি গৃহপালিত এবং দুটি বন্য। গৃহপালিত পশুটি তুই ভালোভাবেই জানিস, গরু, যে এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয়। কিন্তু বাকি দুটো বন্য, হাতি এবং বন্য শুয়োর। হাতি ইদানিং বেরোয় না, বাকি থাকে বন্য শুয়োর। এরা দিনে 12 ঘন্টা ঘুমিয়ে রাত্রে খাবারের সন্ধানে বেরোয়। শুয়োরকে আমাদের রাঢ় ভাষায় কি বলে জানিস? হ্যাঁ জানি, বররাহ। শব্দটা এসেছে সংস্কৃত শব্দ বরাহ থেকে, এবং দশরথ জঙ্গলের দিকে আঙুল উঁচিয়ে বর বর করে চিৎকার করছিল। একদম ঠিক। এবার প্রশ্ন হলো, বরেন হেমব্রম নাকি বররাহ? কে কিভাবে খুনের সাথে যুক্ত? বন্য শুয়োর কাঠের হাতিয়ার চালাতে জানে না নিশ্চয়ই। আমি এবার উত্তেজনায় তরাং করে উঠে দাঁড়ালাম। কিন্তু সেই বন্য শুয়োরকে মারতে কাঠের হাতিয়ার যথেষ্ট? একটা একটা ধারালো কাঠের হাতিয়ার? আমিও মনে মনে 3 আর 1 যোগ করে 4 বানালাম। ধান খেতে বন্য শুয়োরের পা, মুখের দাগ স্পষ্ট। তারা যে গোটা রাত উৎপাত করে সেটা অনুমান করা যায়। প্রশ্ন তারপরেও থেকে যায়, ওই কাঠের হাতিয়ারটি দশরথ হেমব্রমের পিঠে কিভাবে ঢুকল? দশরথ এত রাতে এই জঙ্গলে কি করছিল? দশরথের বাড়ি তো এই গ্রামে নয়। তবে তারপর উত্তরের সন্ধানে একটু এগোতেই এক টুকরো দড়ি পেলাম, যার অপর প্রান্তে রক্তের দাগ। তুই হয়তো লক্ষ্য করিসনি, দড়ির সামনে গাছের নিচে কিছুটা জায়গার মাটি ভুসো, যেন কেউ মাটি খুঁড়ে আবার ঢেকে দিয়ে গেছে। দড়ি, কাঠের হাতিয়ার এবং বন্য শুয়োর মিলেমিশে কি হয় রিক? শুয়োর মারার ফাঁদ। আমি নিছকই অনুমানের ভিত্তিতে এগোচ্ছিলাম, কারণ প্রমাণ আমার কাছে নেই, সেই হাতিয়ারও নেই। কে বা কারা এই ফাঁদ পাতে সেটাও জানা নেই। শুধু এইটুকু পরিষ্কার, সেদিন সেই ফাঁদে
বন্য শুয়োরের জায়গায় দশরথ হেমব্রম পড়েছিলেন। তারপরে ক্রমাগত 3 দিন বিকেল থেকে সন্ধে অবধি ওই শাল জঙ্গলের আশেপাশে ঘুরে বেরিয়েছি। প্রতিদিনের ওই দড়ি বাঁধা গাছটির আশেপাশের পরিবর্তন লক্ষ্য করার চেষ্টা করেছি। এমনকি অন্ধকারে বন্য শুয়োরের গোঁগো শুনেছি, কিন্তু কোনো মানুষ চোখে পড়েনি। 4 দিনের মাথায় বিকেলে দেখলাম কে যেন সাইকেল নিয়ে জঙ্গলের গভীরে আসছে। আমি একটু দূরে গাছের আড়াল হলাম। একটু পরেই বুঝলাম ফণি মুর্মু। একটা গাছে সাইকেল হেলিয়ে সেই দড়ি খুলে নিয়ে গেল। আমি অপেক্ষা করে রইলাম। চারিদিকে অন্ধকার গ্রাস করতে শুরু করেছে। উপর আকাশে হালকা আলোর আভাস। সেই হালকা আলোর আভাসে দেখলাম ফণি আবার সাইকেল নিয়ে ফিরে এসেছে। সাইকেল আগের মতোই গাছে ঠেসিয়ে সামনের মাটি, গাছের গুঁড়ি পরীক্ষা নিরীক্ষা করল। এই জায়গা যে বন্য শুয়োরের আসা যাওয়ার রাস্তা, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে কিছুটা জায়গা জুড়ে মাটি খুঁড়ে কিছু দানা দানা খাবার ছড়িয়ে সামনে পাতলা জালের মতো কিছু একটা গাছের সাথে আটকে দিল। তারপর তাতে দড়ি বেঁধে তত্তরিয়ে গাছের সামনের ডালে 3টে কাঠের হাতিয়ার ধনুকের সাথে তীর টান দেওয়ার মতো করে বেঁধে আবার গাছের নিচে নেমে দড়িখানা গাছের গুঁড়িতে বেঁধে সাইকেল নিয়ে সেই জায়গা থেকে সরে গেল। আমি সবকিছু নীরব দর্শক হয়ে দেখলাম, কিন্তু তখন করণীয় কিছু ছিল না। একা আক্রমণের চেয়ে পুলিশের সহায়তা নিয়ে আক্রমণ করা বুদ্ধিমানের কাজ। তাছাড়া নিজের সুরক্ষার জন্য সাথে দড়ি, লাঠি ও টর্চ চাই। তখনও একটা প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল, দশরথ হেমব্রম এত দূর এলেন কিভাবে? বেলডিহা ছেড়ে বড়াবাজারে কি কাজ? সুতরাং মনে মনে ঠিক করলাম দশরথ হেমব্রমের বাড়ি যাব। তুমি গেলে ওদের বাড়ি? গেলাম। পুরুলিয়া যাওয়ার বাহানা দিয়ে ভোরবেলা রওনা দিলাম বেলডিহা। রাস্তা বেশি নয়, অনেক মানুষ এখনো সাইকেলে আসা যাওয়া করে। গ্রামে পৌঁছেই দেখলাম একটা নিস্তব্ধতা ছেয়ে আছে। সবাই ক্ষেত খামারে কাজে যাওয়াতে ব্যস্ত। গ্রামের মানুষের কাছে খোঁজ নিয়ে দশরথ হেমব্রমের বাড়ি পৌঁছালাম। দশরথ হেমব্রমের বউ উনুন ধরানোয় ব্যস্ত। তার মেয়েটা সামনের উঠোনে খেলছে। একটা ছোট্ট কুঁড়ে ঘর, খড় দিয়ে ঢাকা। খড় দেখে বোঝা যায় প্রায় কয়েক বছর ছাওয়া হয়ে ওঠেনি। কুঁড়ে ঘরটির উঠোনে একটি চালা দাঁড় করানো, তাতে একটা মাটির উনুন। ঘরটির অন্য পাশে একটি ধানের গোলা ভালোভাবে খড়ের বেড়ি দিয়ে পরিবেষ্টিত। উনুনটির ধোঁয়ায় দশরথের বউ আমাকে লক্ষ্য করেনি। আমি সামনে গিয়ে নমস্কার জানালাম। নমস্কার। আপনি পুলিশ? তিনি পুলিশের লোক ভেবে ভয় পাচ্ছিলেন। আমি আশ্বস্ত করলাম আমি পুলিশের লোক নই, তাদের সাহায্য করতে এসেছি। জানি না কেন, কিন্তু তিনি আমাকে বিশ্বাস করলেন। আমি সেই দিনের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি উত্তরে জানালেন, সেদিন বিকালে ও সাইকেল নিয়ে বড় বাজার বেড়াচ্ছিল। দূর সম্পর্কের কোন পিসির নাকি খুব শরীর খারাপ, যেতেই হবে। তবে সেদিনই ফিরে আসবে আর রাত্রিরে বাড়িতে খাবে, সেটাও বলা ছিল। কিন্তু আর ফেরে নাই। পরের দিন পাড়ার লোক এসে খবর দিল ও আর নাই, খুন হয়ে গেছে, খুন হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে দশরথের স্ত্রীর চোখ দিয়ে জল গড়াতে লাগলো। কিভাবে তাদের দিন চলতো জিজ্ঞেস করায় জানালেন 2 বিঘা জমি আছে, তাতে চাষ করে চলে যায়। মাঝে মাঝে নাকি ধান পাইকারের সাথে লরিতে গোটা রাত ধান বস্তা বোঝাই করতে যেত দশরথ। সেদিন খুব ভালো টাকা কামাই হতো তাদের। আমি মোটামুটি আমার উত্তর সাজিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। কুঁড়ে ঘর উঠোন ছেড়ে একটু এগোতেই একটা নিম গাছে নজর গেল। তাতে একটা মাওবাদী পোস্টার, সামনের রবিবার যানবাহন ধর্মঘট সংক্রান্ত। মাওবাদী পোস্টার? আমার মাথার ভেতর বিদ্যুৎ খেলে গেল। আমি আবার ফিরে এলাম দশরথের বাড়ি। দেখতে শুরু করলাম সেই খড় বেষ্টিত ধানের গোলাটিকে। আমি দশরথের স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি বলতে পারেন ধান কবে উঠেছে?
এই তো 2 মাস হইল। চারিদিকে পায়চারি করার সময় খড়ের ভেতর নজর এলো একটা সাদা কাগজের অংশ। আমায় একটু জল খাওয়াতে পারেন? আমি দশরথের স্ত্রীকে জল আনতে বলে ঘরের ভেতর পাঠিয়ে তাড়াতাড়ি সেই কাগজের অংশটাকে টানতেই বেরিয়ে এলো একটা কাগজের থোকা। আমি সেই কাগজের বান্ডিলটি তাড়াতাড়ি জ্যাকেটের পকেটে পাচার করে দিই। তারপর সেখান থেকে সোজা থানার উদ্দেশ্যে রওনা দিলাম। থানায় পৌঁছানোর আগে কিছু দূর আসার পর বাস থেকে নেমে সেই কাগজগুলোকে একটা একটা করে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিলে কেন? মাওবাদী পোস্টার। মানে দশরথ হেমব্রম মাওবাদী ছিল? সক্রিয়ভাবে কোনো কিছুতে অংশগ্রহণ করতেন না, কিন্তু বেলডিহা অঞ্চলের পোস্টার লাগানোর দায়িত্ব ছিল দশরথের উপরে। মাসে 1 বার বা 2 বার, এবং তাতে ভালো টাকা পেত। বাড়িতে বলা হতো ধান পাইকারি, কিন্তু আদতে এই কাজ। এই রকম হয়তো এবারে বড়াবাজারের দায়িত্ব দেওয়া হয়েছিল দশরথকে, কিন্তু তিনি এই অঞ্চলের কুকুরের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না। সাইকেল নিয়ে পোস্টার লাগানোর কাজ শুরু করেন, আর ঠিক তার কিছুক্ষণ পর কুকুরের তাড়া খেয়ে সাইকেল ছেড়ে দৌড় লাগান জঙ্গলের দিকে। দৌড়াতে দৌড়াতে কখন যে বন শুয়োরের ফাঁদে পা দিয়েছেন তার নিজেরও খেয়াল নেই। ব্যাস, ফাঁদের জালে হোঁচট খেতেই সামনে উপুড় হয়ে পড়েন। দড়িতে লাগে টান, এবং সঙ্গে সঙ্গে তীরের মতো একটা কাঠের হাতিয়ার পিঠে এসে বিদ্ধ হয়ে যায়। আঘাত পেয়ে গোঙাতে শুরু করেন। কোনো প্রকারে হাতিয়ার ক্ষত থেকে বার করে রক্ত চেপে সোজা হাঁটা দেন, আর তখনই চিৎকার করে ওঠেন, বাঁচাও! ক্যানাল পেরিয়ে যাওয়ার পর আর চলতে পারেন না। তারপর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়। তুই হয়তো ভাবছিস জঙ্গলে রক্তের দাগ নেই কেন? এর জন্য পুরোপুরি দায়িত্ববান আমাদের ফণি মুর্মু এবং বন শুয়োরের দল। ছিটে ফোটা সব রক্তের দাগ উধাও। ফণি মুর্মু যথারীতি রাত্রের হৈহুল্লোড় শুনেছে এবং সুযোগ বুঝে পড়ে থাকা সাইকেল হাতিয়ে নিজের বাড়ি নিয়ে যায়। রাতের অন্ধকারে এই রাস্তা তার চেনা, সাথে পরিচিত কুকুরের দলগুলো। তাই একসময় কুকুরের ডাক বন্ধ হয়ে যায়। আমি যখন থানায় গিয়ে ফণির বন্য শুয়োর মারার ব্যাপারে জানাই, তখন শুনি তার বন্য জন্তু জানোয়ার, পাখি মারার বিভিন্ন ঘটনা। এই লোকগুলো ইদানিং সমাজে কতটা ক্ষতি করছে তারা নিজেরাও বোঝে না। প্রতিদিন এইভাবে জন্তু জানোয়ার, পশু পাখি মেরে হাটে মাংস বিক্রি করে। এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই কোনো পুলিশি পদক্ষেপও নেই। সুতরাং পুলিশ অপেক্ষা করছিল এইরকম একটা সুযোগের। আমি বড়বাবুকে আলাদাভাবে জানালাম পুরো বৃত্তান্ত। শুধু জানাইনি দশরথ হেমব্রম মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন। কেন জানালে না? জানালাম না কারণ দশরথ মারা গেলেও তার একটা ছোট্ট পরিবার আছে। যদি পুলিশকে জানাই যে দশরথ মাওবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিল না, তাহলে ওই ছোট্ট পরিবারের দিন যাপনেরও অসুবিধা হবে না। কিন্তু সেই হাতিয়ার যেটা দিয়ে দশরথ মারা গেল, সেটা গেল কোথায়? এবং সেই দড়িটাই বা এখন কোথায়? হাতিয়ারটা সেদিনই ফণি সরিয়ে দেয়, কিন্তু তাড়াহুড়োতে দড়ি খুলতে পারেনি, তাই ওখানেই পড়ে থাকে। পরে অন্যদিন এসে সেই দড়ি খুলে নিয়ে গিয়ে আবার ফাঁদে ব্যবহার করে। এখন সেই দড়ি পুলিশ হেফাজতে, যেটা পুলিশ ভ্যানের সামনের সিটে রাখা হয়েছিল। বাকি কথা ফণির মুখে আগামীকাল শোনা যাবে। আপাতত ঘুমোনো যাক। ঘুমানোর জন্য বিছানা তৈরি করতে গিয়ে দেখি রাত্রি 1টা বেজে পেরিয়ে গিয়েছে। পরের দিন শুনলাম ফণি নিজের স্বীকারোক্তি দিয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী কাঠের হাতিয়ারটি রক্তাক্ত অবস্থায় সে পেয়েছিল, কিন্তু প্রমাণ লোপাটের জন্য সেটা বাড়ি নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। দড়িটুকু গাছের গুঁড়িতেই ছিল, কারণ হঠাৎ দূর থেকে টর্চের আলো দেখে তাড়াহুড়ো করে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের 3 দিন সে গা ঢাকা দিয়ে থাকে যাতে পরিস্থিতি শান্ত হয়, কারণ সে খুন করেনি এবং সে মাওবাদীও নয়। কিন্তু পুলিশ ধরলেই যদি মাওবাদীর তকমা দিয়ে তাকে চালান করে দেয়, সেই ভয়ে সে লুকিয়ে থাকে। এছাড়া দশরথের সাইকেল সেখান থেকে সেই সরিয়েছিল। সাইকেল যদি সবার সম্মুখে নিয়ে বেরোয় তাহলে মানুষের সন্দেহ জাগবে, সুতরাং গা ঢাকা দেওয়া ছাড়া উপায় নেই। বড়বাবু সোমদাকে বাহবা দেন এবং পরবর্তীকালে যে কোনো ব্যাপারে সাহায্যের প্রতিশ্রুতি দেন। সঙ্গে সঙ্গে এটাও জানান দশরথের পরিবার যাতে কোনো কিছু সমস্যার সম্মুখীন না হয় সে খেয়ালও তিনি রাখবেন।
তারপর সোমদা এখানে পড়াশুনো শেষ করে কলকাতায় চলে যায়। মাঝে মাঝে আমাদের বাড়ি আসতো, এলেই শুনতাম যত সব রহস্যের গল্প। শুনছিলেন সাহিত্য সমাহারের আজকের নিবেদন, দীপ মাহান্তির কলমে সোমদার উত্থান। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ তথা রিকের ভূমিকায় আমি আকাশ, সোমদার ভূমিকায় তথাগত, ইন্সপেক্টর সুদীপের ভূমিকায় সমীরণ, সৌমেন বাবুর ভূমিকায় জ্যোতির্ময়, পুলিশের বড় অফিসারের ভূমিকায় শরীদ, মায়ের ভূমিকায় মন্দিরা, আদিবাসী বউয়ের ভূমিকায় শিপ্রা এবং ফণী মুর্মুর ভূমিকায় আকাশ। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে ইন্দ্রজিৎ, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে শুভজিৎ, প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ এবং প্রচ্ছদ অ্যানিমেশনে মলয়। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাহিত্য সমাহারের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা চাইলে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। সাহিত্য সমাহারকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে চাইলে ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা তা করতে পারেন। ইউপিআই আইডির লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি আগামী সপ্তাহে ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।